গুড মর্নিং, কেমন আছো সবাই তোমরা? এখন বাজে 6:45 অ্যান্ড আমরা সকলে একদম রেডি সেডি হয়ে গেছি, কারণ আজকে আমাদের নিয়ে যাওয়ার কথা ওই বিভিন্ন রকম যে ক্যাম্পগুলো আছে, সজনেখালি ক্যাম্প, সুধন্যাখালি ক্যাম্প, দুবাকি ওয়াচ টাওয়ার, সেগুলোতে নিয়ে যাওয়ার কথা। তো আমাদেরকে রেডি সেডি হয়ে থাকতে বলা হয়ে গেছে, আমরা রেডি সেডি হয়ে গেছি। অ্যান্ড এখন আমাদের লঞ্চ আসবে। আমাদের লঞ্চ কখন আসবে জানি না, বলেছে 7টার মধ্যে রেডি হয়ে থাকতে। তো 7:45 বাজে। এখন একটা জিনিস সব থেকে যেটা বড় ব্যাপার, আমার মুখে কালো করে আসছে, হ্যাঁ, এখন একটাই সব থেকে যেটা বড় ব্যাপার হচ্ছে যে বাঘ দেখতে পাবো কিনা। কারণ বাঘ দেখার জন্য সুন্দরবনে মানে বিখ্যাত, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। এখন বাঘ দেখা যাবে কিনা এটাই হলো সব থেকে বড় ব্যাপার। তো দেখা যাক কতটা কি বাঘ দেখা যায়। কিন্তু জাস্ট বাঘ দেখা না গেলেও প্রকৃতিটা অসাম, জাস্ট অপূর্ব। তো ওই যে দেখতে পাচ্ছ আমাদের লঞ্চ আসছে, এবং আজকে এই লঞ্চে করে কিন্তু আমরা সারাদিন সুন্দরবনে ঘুরবো। তো তার আগে একটা কথা বলে দিই যে এর আগের ভিডিওতে আমি শিয়ালদা থেকে সুন্দরবন আসা সম্পূর্ণ ভিডিওটা করেছি। সুন্দরবনে থাকা, খাওয়ার, হোটেলের সমস্ত খরচাটা আমি সেখানে ডিটেলস মেনশন করে দিয়েছি, এবং সুন্দরবনে কী করে আসার বুকিংটা করবে সেটাও আমি সেখানে বলা আছে, এবং সুন্দরবনের কিছু কিছু সাইট সিইং সেখানেও কিন্তু দেওয়া আছে। তো সেই ভিডিওটা কিন্তু তোমার মিস করলে কিন্তু সুন্দরবনের ট্রিপটা অর্ধেকটাই দেখতে পাবে, পুরোটা দেখতে পাবে না, পুরোটা বুঝতে পারবে না। তো তাই তোমার সেই ভিডিওটা কিন্তু দেখে নিও, আই বাটনে এবং ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমার সেই ভিডিওটা দেখে নিও। আর তারপর তোমাদের যদি কিছু জানার থাকে তো আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতেই পারো, এবং না হলে আমার ওখানে লিঙ্ক দেওয়াই থাকবে, আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডিতেও তোমরা কমেন্ট করতে পারো, আমি সেখানে তোমাদেরকে তোমাদের প্রশ্নের রিপ্লাই কিন্তু দিয়ে দেবো। তো লঞ্চ এসে গেছে, এবার লঞ্চে উঠে পড়বো, এবং লঞ্চে করে কিন্তু আজকে আমরা বিভিন্ন জায়গায় সাইট সিইংগুলো করবো। তো তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখতে থাকো। তো আমরা আজ যে জায়গাগুলো ঘুরবো তার মধ্যে ইম্পর্টেন্ট হলো সজনেখালি ওয়াচ টাওয়ার, সুধন্যাখালি ওয়াচ টাওয়ার, দুবাকি ওয়াচ টাওয়ার এবং ঝড়খালি। এছাড়া লঞ্চে যেতে যেতে কিন্তু আমরা বনবিবি ভাড়ানি, দেউল ভাড়ানি, পীরখালি এবং পঞ্চমুখানি দেখতে পেয়ে যাবো। আসলে সুন্দরবনে ঘোরা বলতে গেলে তোমাদেরকে কিন্তু সারাদিন লঞ্চে করেই পুরো কাটাতে হবে, শুধু মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় তোমাদেরকে লঞ্চে করে নেমে একটু দেখতে যেতে হবে। এছাড়া কিন্তু সারাদিন তোমাদেরকে লঞ্চের মধ্যেই কাটাতে হবে। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের যে প্রথম ডেস্টিনেশনে সজনেখালি ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারগুলোতে যাওয়ার একটাই মাত্র কারণ হচ্ছে খোলা জঙ্গলের মধ্যে বিভিন্ন রকমের প্রাণীদেরকে দেখা। চিড়িয়াখানাতে তো আমরা প্রাণীদেরকে প্রায় সময় দেখেই থাকি, কিন্তু জঙ্গলের মধ্যে খোলাভাবে প্রাণীদেরকে দেখতে হলে কিন্তু ওয়াচ টাওয়ারে আমাদেরকে আসতে হবে, এবং কপাল ভালো থাকলে কিন্তু এই ওয়াচ টাওয়ারগুলো থেকে রয়্যাল বেঙ্গল টাইগারও দেখা যায়। তো চলো আজকে আমাদের প্রথম ওয়াচ টাওয়ারে যাওয়া যাক। আজকে আমাদের ট্যুরের যে প্রোগ্রাম আছে সজনেখালি, সুধন্যাখালি, দুবাকি এবং ঝড়খালি, মানে 4টে পয়েন্ট আমরা আজকে সারাদিন কভার করব। এই যে পয়েন্টে নেমেছেন এখানটা নাম হচ্ছে সজনেখালি। এখানে কী দেখতে পাবেন, একটা কচ্ছপের পয়েন্ট আছে, একটা কুমিরের পয়েন্ট আছে, একটা ওয়াচ টাওয়ার আছে। তো এই হলো সেই কচ্ছপের পুকুর যেখানে কচ্ছপদের হ্যাচিং এবং ব্রিডিং করানো হয়। যদিও খুব কমই কচ্ছপ দেখতে পেলাম, সবাই জলের তলে লুকিয়েছিল। তাও লক্ষ্য করলে দেখতে পাবে মাঝে মধ্যে দু একটা উপরের দিকে আসছিল। তো যাদের মুখগুলো লাল তারা হলো ছেলে কচ্ছপ, এবং যাদের মুখগুলো সাদা তারা হলো মেয়ে কচ্ছপ। যদিও ঠিকঠাক করে তাদেরকে সেভাবে দেখতে পাওয়া গেল না। যাই হোক, এগিয়ে চললাম, এবং দেখতেই পাচ্ছ যে দুদিকে নেট দেওয়া আছে, এবং নেটের দুদিকে কিন্তু জঙ্গল আছে, এবং সেই জঙ্গলে কিন্তু কুমির এবং বিভিন্ন প্রাণীরা ঘুরে বেড়ায়। তো সব থেকে বেশি যেটা দেখা গেল সেটা হলো কুমির, কারণ দুপা ফেলতে চারদিকে শুধু কুমিরগুলো শুয়েছিল এবং তার রোদ পোহাচ্ছিল। যাই হোক, ওয়াচ টাওয়ারের দিকে যাওয়া যাক, যদি কোনো কিছু কপালে ভালো থাকে তো বাঘ দেখতে পাবো। সমস্যাটা হলো পিক সিজনে যখন প্রচুর ভিড় হয় তখন কিন্তু মানুষের আওয়াজে যে কোনো প্রাণী কিন্তু জঙ্গলে অনেক ভেতরে চলে যায়, তো তাদেরকে দেখতে পাওয়াটা খুব রিস্ক, মানে খুব টাফ হয়ে যায়। তো আমরা ওয়াচ টাওয়ার থেকে কি কি দেখতে পেলাম তোমাদেরকে সেটা দেখাই, চলো। চারিদিকে কিন্তু সুন্দরবনের ঘন অরণ্য রয়েছে, এবং মাঝে মধ্যে কিন্তু মিষ্টি জলে পুকুর খনন করা হয়েছে, কারণ চারিদিকে জল এতটাই নোনা যে প্রাণীরা সেই নোনা জল খেতে পারে না। তাই তারা মিষ্টি জলের সন্ধানে যখনই এখানে খেতে আসে তখনই তাদেরকে দেখা যায়। তাই কপাল ভালো থাকলে কিন্তু এখানে প্রাণীদেরকে জল খেতে দেখতে পাওয়া যাবে। তো এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটা তাল গাছের মতনই দেখতে, কিন্তু এটা তাল গাছ নয়, এটা হলো গোলপাতা গাছ। অ্যান্ড এই গাছের ফল নাকি খাওয়া যায় এবং খেতেও নাকি খুব সুন্দর। অ্যান্ড এখন যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছের জন্যই কিন্তু সুন্দরবনের নাম সুন্দরবন হয়েছে। ঠিকই ধরেছো, এই গাছটা হলো সুন্দরী গাছ। অ্যান্ড এরকম অনেক সুন্দরী গাছ কিন্তু তোমরা পুরো সুন্দরবনে দেখতে পাবে। তো তোমরা প্রত্যেকে ছোটবেলায় ভূগোল বইয়ে সুন্দরবনের ঠেসমূল, শ্বাসমূল, অধিমূলের কথা শুনেছো, কিন্তু কখনো কি সেগুলো নিজের চোখে দেখেছো? তো এই দেখো এখানে যতগুলো শিকড় দেখতে পাচ্ছ এগুলো
সেগুলো কিন্তু সবগুলি শ্বাসমূল। শ্বাসমূল কেমন দেখতে সেটা আমি আগের ভিডিওতে দেখেছি, না দেখে থাকলে কিন্তু আগের ভিডিও দেখে নিও। আর এখন যেগুলো দেখছো সেগুলো হচ্ছে কিন্তু শ্বাসমূল। মাটির তলায় অতিরিক্ত লবণ থাকার জন্য কিন্তু শ্বাস প্রশ্বাসের জন্য গাছের মূলগুলো মাটির উপরে উঠে আসছে। এন্ড এই মূলগুলোর মধ্যে কিন্তু ছিদ্র রয়েছে যা দিয়ে গাছগুলো শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, তাই এগুলোকে শ্বাসমূল বলে। এন্ড দেখতে পাবে যে গাছগুলো শিকড়ের চারপাশে একটু ঘিরে অন্য রকমের মূল রয়েছে, সেগুলোকে অধিমূল বলা হচ্ছে। যাই হোক, ভূগোল বই পড়া এরকম কিন্তু অনেক জিনিসই তোমরা সুন্দরবনে এলে কিন্তু দেখতে পাবে। তো এই হলো সজনেখালি ক্যাম্প, যেখানে তোমরা কিছু সংখ্যক কুমির এবং কচ্ছপ দেখতে পাবে এবং কপাল ভালো থাকলে বাঘ দেখতেও পাবে। কিন্তু এখানে সবথেকে বেশি সুন্দরবনের সুন্দরী গাছ এবং গোলপাতা গাছ এগুলো বেশি করে দেখা যায়। তো আমাদের নেক্সট এবার যাওয়ার কথা ছিল সজনেখালি, কিন্তু কোনো কারণে সেটা সেদিন বন্ধ থাকার জন্য সেদিন আমরা যেতে পারিনি, যদিও সেখানে সেই একই জিনিসই তোমরা দেখতে পাবে। তো তোমরা চাইলে সেখানেও যেতে পারো। তো বেশি কথা না বলে এবার লঞ্চে উঠে পড়বো, কারণ এবার আমাদের নেক্সট স্পটে যেতে হবে দোবাকি ওয়াচ টাওয়ারে। কিন্তু তার আগে আমরা করে নেবো ব্রেকফাস্ট। অ্যান্ড এই দেখো লঞ্চে ওঠার জন্য কত ভিড়, এই এক সমস্যা। তো সকাল সকাল ব্রেকফাস্টে আমাদের জন্য ছিল গরম গরম নান, কাবলি ছোলার তরকারি এবং জয়নগরের মোয়া। খাবারের কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো এবং খেতেও অত্যন্ত সুন্দর, তাই যত খুশি খেতে পারো, কোনো বাধা নেই। তো খেতে খেতেই আমরা চললাম দোবাকি ওয়াচ টাওয়ারের দিকে, এবং দোবাকি ওয়াচ টাওয়ার যেতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে, বাট যাওয়ার এই রাস্তায় ভিউজটা কিন্তু অত্যন্ত সুন্দর। মাঝে মধ্যে যেতে যেতে নদীর দুধারে জঙ্গল কিন্তু অত্যন্ত কাছে চলে আসবে এবং নদী কিন্তু অত্যন্ত সরু হয়ে যাবে, আবার মাঝে মধ্যে নদী কিন্তু অনেক বিশাল বড় আকার ধারণ করবে। তো এই ভিউজগুলো কিন্তু সত্যি সুন্দর। অ্যান্ড আমরা যত এগোতে থাকবো তত সুন্দরবনের গভীর অরণ্যের মধ্যে কিন্তু প্রবেশ করতে থাকবো, এবং এই গভীর অরণ্যের মধ্যে কিন্তু যখন তখন যে কোনো বন্যপ্রাণী ঘুরে বেড়াবে, বিভিন্ন রকমের পাখি উড়ে বেড়াতে দেখবে তোমরা, এবং এই নদীর মধ্যে কিন্তু বিভিন্ন রকমের প্রাণীরা তার সাঁতার কেটে এপার থেকে ওপার হবে। তো সব সময় কিন্তু চোখ কান সজাগ রাখতে হবে। অ্যান্ড নদীর দুধারে যে চর দেখতে পাচ্ছ সেখানে কিন্তু মাঝে মধ্যে বাঘ এসে জল খেয়ে যাচ্ছে, তাই সেখানে কিন্তু বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে। তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু সেখানে বাঘের ছাপ দেখা যাচ্ছে। সব সময় একদম তাকিয়ে থাকবে কখন বাঘ আসবে। এখনো পর্যন্ত আমি বাঘ দেখতে পাইনি, কিন্তু বাঘের পায়ের ছাপ কিন্তু স্পষ্ট দেখতে পেয়েছি। অ্যান্ড এই দেখো নদীর মধ্যে কিন্তু কিছু একটা ক্রস করছে, দূরে দেখতে পেলে বুঝতে পারবে একটা কিছু ক্রস করছে। প্রথমে আমরা সবাই ভাবছিলাম যে কুমির ক্রস করছে, কিন্তু না, পরে দেখলাম ওটা জঙ্গলি শুয়োর ক্রস করছে। এন্ড যখন কোনো প্রাণী ক্রস করবে তখন কিন্তু একদম সাইলেন্ট হয়ে যাবে, নাহলে কিন্তু ওরা ভয় পেয়ে আরো জলে চলে যাবে, তাই তোমরা কিন্তু তাদেরকে দেখতে পাবে না। তো যখন ওরা ক্রস করবে তখন একদম সাইলেন্ট থাকবে। ওদের কাছে কিন্তু নদী সাঁতরে পার হওয়া কিন্তু কোনো ব্যাপারই না, ওদের কাছে জাস্ট নদী সাঁতরে পার হতে 2 মিনিট লাগবে, এবং ওরা চাইলে কিন্তু তোমাদের লঞ্চেও চলে আসতে পারে, তাই সবসময় কিন্তু কেয়ারফুল থাকবে। অ্যান্ড এই দেখো কোনো একটা অজানা পাখি কিন্তু উড়ে গেল। এই ছোট ছোট পাখি থেকে দেখাও কিন্তু ভাগ্যের ব্যাপার, কারণ এরা কিন্তু খুব বিরল প্রাণী এবং দিন দিন ওরা বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে। তো এদেরকে দেখতে পাওয়া কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। অ্যান্ড এই দেখো এখানে কিন্তু 2টো হরিণ জল খেতে এসেছে। কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো যে 2টো হরিণ কিন্তু রয়েছে। হরিণ বলা ভুল হবে, দুটোই হলেও হরিণই, কারণ দুটোই ছিল মেয়ে। ভালো করে দেখো, সিং দেখতে পাবে না। তো ব্রেকফাস্ট হজম হতে না হতে চলে এসেছে গরম গরম আলুর পকোড়া অ্যান্ড একটা মাজার প্যাকেট। তো যেতে যেতে পীরখালি এবং গাজীখালি ক্রস করার পরে দেখতে পাবে যে নদী হঠাৎ করে অনেক বড় হয়ে গেছে, অ্যান্ড তখনই বুঝবে পঞ্চমুখানি চলে এসেছে, মানে 5টা নদীর মিলনস্থল। এই যে চারদিকে পুরো সমুদ্রের মতো দেখতে পাচ্ছ, এটা কিন্তু নদী, এবং এখানে 5টা নদী কিন্তু মিলন হয়েছে, কিন্তু কোন কোন নদী কোন দিক দিয়ে এসেছে সেটা কিছুই তোমরা বুঝতে পারবে। তো যে 5টা নদী এসে মিশেছে সেই 5টা নদীর নাম হলো পদ্মা, মেঘনা, ভৈরব, মধুমতি এবং হুগলি, বাট কোন দিক দিয়ে কে এসেছে কিছুই বুঝতে পারবে না। তাই প্রত্যেকটা লঞ্চে একজন করে গাইড থাকেন, ওনাকে জিজ্ঞেস করলে উনি সবটা ডিটেলসে বলে দেবেন। তো চলে এসেছি দোবাকি ওয়াচ টাওয়ারে, এবং এটাই হচ্ছে কিন্তু সব থেকে বড় ক্যাম্প এখানকার। অ্যান্ড আমরা কিন্তু সুন্দরবনের একদম কোর এলাকায় চলে এসেছি। তো এই ক্যাম্পটা কিন্তু পুরোটাই ঘন জঙ্গল, এবং এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে প্রায় 1 কিলোমিটার হেঁটে হেঁটে ঘুরতে হবে। তো জঙ্গলের মধ্যে কিন্তু এভাবে ব্রিজ করা রয়েছে, এবং এই ব্রিজে করে কিন্তু আমাদেরকে পুরো হেঁটে হেঁটে যেতে হবে। চারদিকে দেখতে পাবে যে গাছপালাগুলো কিছু কিছু জায়গায় কম লাগছে। তো সেইখানটা মানে পশু পাখিতে ক্রসিং করার জায়গা, তারা যখন সেখান থেকে ক্রসিং করবে যাদেরকে দেখা যায় তার জন্য কিন্তু সেখানে গাছপালাগুলো কেটে কেটে রাখা হয়েছে। অ্যান্ড মাঝে মধ্যে কিন্তু জলের ব্যবস্থা করা রয়েছে, মিষ্টি জলের পুকুর খনন করা রয়েছে, যাতে বাঘেরা সেখানে জল খেতে আসে তাদেরকে যাতে দেখা যায়। তবে বাঘ দেখতে পাওয়া খুবই দুষ্কর ব্যাপার এই ওপেন জঙ্গলে। সব থেকে বেশি যেটা দেখা যাচ্ছে সেটা হলো হরিণ। এদিক ওদিক তাকালে অনেক হরিণ দেখা যাচ্ছে, কিন্তু বাঘ তেমন একটা খুব দেখা যাচ্ছে না।
তো হাঁটতে হাঁটতে একটা ওয়াচ টাওয়ার পড়বে, আর ওয়াচ টাওয়ার থেকে কি দেখতে পেলাম সেটা তোমাদেরকে দেখাই, চলো। দূরে একটা হরিণ কিন্তু জল খেতে এসেছে, আর এদেরকে ধরতে কিন্তু এদের পিছনে বাঘও আসে, কিন্তু কপালে বাঘ দেখা না থাকলে আর কি করা যাবে। তো এই হলো দোবাকি, যেখানেও বাঘ দেখা অধরা থেকে গেল, কিন্তু এরপর যেখানে যাব সেখানে নাকি বাঘ দেখা যাবেই যাবে, ঝড়খালি। তাই চলো এবার ঝড়খালি যাওয়া যাক। তো পৌঁছে গিয়েছি ঝড়খালি। এবার ঘাট থেকে নেমে কিছুটা হেঁটে কিন্তু তোমাদেরকে ভেতরে যেতে হবে, কারণ ক্যাম্পটা একটু ভেতরের দিকে, অ্যান্ড এইখানে নাকি বাঘ দেখতে পাওয়া যাবেই যাবে। তো চলো দেখা যাক কি ব্যাপার, রয়্যাল বেঙ্গল টাইগার আদৌ দেখা যায় নাকি অন্য কিছু গেলেই বুঝতে পারবো। তবে ক্যাম্পে ঢোকার আগে কিন্তু এখানে তোমাদেরকে পার হেড 30 টাকা করে টিকিট কাটতে হবে, এবং তারপরে তোমরা কিন্তু ক্যাম্পে ঢুকতে পারবে। অ্যান্ড এই ক্যাম্পটা কিন্তু সকাল 8:30 থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা থাকে। তো ক্যাম্পে ঢুকে দেখতে পেলাম যে শুরুতে বাচ্চাদের খেলার জন্য পার্কের ব্যবস্থা করা আছে, এবং যেটা বুঝলাম যে এটা আজকেও একটা ওপেন জঙ্গল নয়, এটা হলো একটা চিড়িয়াখানা টাইপের। তবে চিড়িয়াখানা হলো কিন্তু জঙ্গলের মধ্যে ভেতর দিয়ে হেঁটে হেঁটেই তোমাদেরকে কিন্তু দেখতে যেতে হবে। অ্যান্ড এখানে গিয়ে সব থেকে বেশি যেটা দেখতে পেলাম সেটা হলো কুমির। বিশাল বড় একটা পুকুর ছিল, এবং সেই পুকুরে পুরো ধার বরাবর কিন্তু অনেকগুলো কুমির পরপর শুয়েছিল। অ্যান্ড কুমির দেখে আর একটু ভিতরের দিকে গিয়ে কিন্তু সত্যিকারের রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পেলাম। তো চলো তোমাদেরকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখায়। তো ঝড়খালি দেখা হয়ে গেছে, এবার আমাদের লঞ্চ আসছে, এবং লঞ্চে উঠে কিন্তু আমরা ব্যাগ যাব। এবার তার আগে কিন্তু লাঞ্চ করতে হবে, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো আজকে লাঞ্চে মেনু হলো গরম গরম ভাত, মুগের ডাল, আলু ভাজা, ফুলকপি রোস্ট, আর যেহেতু আমরা ভেজিটেরিয়ান ছিলাম তাই আমাদের জন্য ছিল চিলি পনির, আর যারা ননভেজ ছিল তাদের জন্য ছিল 2 রকমের মাছ। তো খাওয়া দাওয়া করে নদীর মধ্যে লঞ্চে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে সূর্যাস্ত দেখতে কারি না ভালো লাগে। অ্যান্ড সত্যি এই দৃশ্য কিন্তু সত্যি অপরূপ। যাই হোক, চলে এসেছে সন্ধ্যের স্ন্যাক্স, আর সন্ধ্যের স্ন্যাক্সে ছিল কিন্তু গরম গরম চাউমিন। অ্যান্ড রিসর্টে যেতে যেতে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই চারদিকে পুরো অন্ধকার হয়ে গিয়েছে। অ্যান্ড এই অন্ধকারের মধ্যে নদীর মধ্যে দিয়ে যাওয়া কিন্তু সত্যি একটা আলাদা অনুভূতি ক্রিয়েট করে। রিসর্টে পৌঁছতে কিন্তু অনেক রাত্রি হয়ে গেছিলো, গিয়ে ডিনার করতে বসে গিয়েছিলাম। ডিনারে ছিল ফ্রাইড রাইস এবং চিলি পনির, এবং যারা ননভেজ ছিল তাদের জন্য ছিল ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। অ্যান্ড সত্যি খাবারের টেস্ট কিন্তু জাস্ট অপূর্ব। আজকের মতো এতটুকুই, দেখা হবে কালকে। গুড নাইট, গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা, অ্যান্ড আজকে হচ্ছে সুন্দরবন ট্যুরের আমাদের 3য় দিন অ্যান্ড লাস্ট দিন। তো প্রথম দিন আমাদের নিয়ে যাওয়ার কথা ছিল হ্যামিল্টন বাংলো অ্যান্ড বেকন সাহেবের বাংলোতে গোসাবাতে, বাট যেহেতু প্রথম দিন খুব ভিড় ছিল এখানে, তো আমাদের সেখানে নিয়ে যায়নি। ফেরার পথে আজকে আমাদেরকে সেখানে নিয়ে যাবে, অ্যান্ড তারপর আমরা ফিরবো ক্যানিং বাড়ি। আর কিছু করার নেই, একটু পরেই এখান থেকে লঞ্চ আসবে, 8:30টার সময় এখান থেকে লঞ্চ আসবে। লঞ্চে করে তারপর আমরা চলে যাব এখান থেকে সুন্দরবনকে ছেড়ে টাটা করে। তো এই হলো বেকনস বাংলো, আর এখানে ঢোকার জন্য কিন্তু তোমাদেরকে 5 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। 1903 সালে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন এই বাংলোটা বানিয়েছিলেন, যিনি একজন স্কটিশ বিজনেসম্যান ছিলেন, এবং পরে রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু এখানে ঘুরতে এসেছিলেন। তো তাদের দুজনের উদ্দেশ্যে কিন্তু এখানে একটা স্ট্যাচু বানানো রয়েছে। তো চলো তোমাদেরকে পুরো বাংলোটা ঘুরে দেখাই। বাংলোর ভেতরে কিছু দেখার মতো নেই, কারণ বাংলোর ভেতরটা পুরো বাইরে থেকে বন্ধ করা, জাস্ট জানলা থেকে দেখলাম, কিছু দেখতে পেলাম না, অন্ধকার, কিন্তু বাইরেটা খুব সুন্দর। এই দেখো ভেতরটা দেখতে পেলাম, কিছুই নেই, অন্ধকার পুরো। তবে বাইরে থেকে বাংলা দেখতে কিন্তু খুবই সুন্দর, এবং বাইরে প্রকৃতিটাও কিন্তু খুব সুন্দর।
অ্যান্ড এই দেখো এখানে হ্যামিল্টন সাহেব এবং রবীন্দ্রনাথ ঠাকুরের একসাথে একটা মূর্তিও রয়েছে। তো এই ছিল বেকন্স বাংলো। এবার বেকন্স বাংলো থেকে 500 মিটার রাস্তা হেঁটে যাবে হ্যামিল্টন বাংলোতে। তো এই যে দূরে বাংলোটা দেখতে পাচ্ছে এটাই হলো কিন্তু হ্যামিল্টন বাংলো। অ্যান্ড হ্যামিল্টন সাহেব এখানে কিন্তু অনেকদিন থাকতেন। তবে একটা জিনিস দেখে খারাপ লাগলো যে এইখানে জায়গাটা বেশ অপরিষ্কার এবং তেমন কোনো কিন্তু গোছানো নেই জায়গাটা। একটা হিস্টোরিক্যাল জায়গাকে একটু ভালো করে গুছিয়ে গাছিয়ে প্রোটেকশন করা উচিত, বাট এখানে তেমন কিন্তু কিছুই দেখলাম না। জাস্ট ওপেনলি একটা পড়ে আছে বেচারার মতো। অ্যান্ড এখানে দেখার মতো তেমন কিছুই নেই, জাস্ট এই বাংলোটা দেখতে পেলে এবং বাংলার ভেতরেও কিছু নেই, এই পুরো অন্ধকার। যেহেতু সবাই এখানে দেখতে আসে এই বাংলোটা, তো আমরা এই বাংলোটা দেখতে আসলাম। আশা করবো এই বাংলোটা চারদিকে একটু ভালো করে যত্ন করে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখবে, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। তো ফাইনালি সুন্দরবনের 2-3 দিন কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা। তো লাস্টে যে বেকন সাহেব বাংলো এবং হ্যামিল্টন বাংলো দেখলি, সেই বাংলো দুটো বাদ দিয়ে কিন্তু ওভারঅল সুন্দরবনটা প্রচন্ড ভালো লেগেছে আমার। সিরিজের আগের ভিডিওটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে দিয়েছি, সেটাও দেখে নিও। শেষে একটা কথাই বলবো যে এই বাজেটের মধ্যে এত সুন্দর একটা নেচারকে উপভোগ করা মানে খুবই সুন্দর, একটা মানসিক শান্তি পাবে তোমরা সুন্দরবনে এসে, জাস্ট যেটা আমি বলে বোঝাতে পারবো না। তো হাতে অল্প বাজেট নিয়ে 2-3 দিন সময় নিয়ে কিন্তু তোমরা খুব ভালো করে সুন্দরবন ঘুরে আসতেই পারো। যাই হোক, অনেক কথা বললাম, আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগলো। অ্যান্ড বলতে বলতে চলে এসেছে হোগল ব্রিজ। অ্যান্ড হোগল ব্রিজ চলে আসা মানে আবার সেই সুন্দরবনের প্রকৃতিকে ছেড়ে ব্যস্ততম শহরে চলে আসা। তো শেষে একটাই কথা বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ আমার এই ভিডিওটাকে কিন্তু একটা লাইক করে দিও। অ্যান্ড আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড আমিও চেষ্টা করবো আর নতুন সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো। লাভ ইউ গাইস সো মাচ, বাই।